প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে ভাসছে ইরান। সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মুখবার। কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে, কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকায় নির্দিষ্ট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে অনুমতি। বিরোধী নয়, অপরাধী হিসেবেই জেলে বিএনপির কোনো নেতা, বললেন ওবায়দুল কাদের। দরিদ্রদের অনাহারে রেখে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ বিএনপির। দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোট কাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম। ভালো প্রার্থী না থাকলে অনেক সময় ভোট দেন না ভোটাররা, বললেন ইসি আলমগীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান জুড়ে ঘোষণা করা হয়েছে ৫ দিনের জাতীয় শোক। দুর্ঘটনায় মারা গেছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ মোট ৯ জন। রাইসির মৃত্যুতে ইরান সহ বিশ্ব জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস, হুতি ও হিজবুল্লাহ গভীর শোক প্রকাশ করেছে। লেবানন ও সিরিয়াতেও ঘোষণা করা হয়েছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারকে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পুরো বিশ্বজুড়ে বইছে শোকের ছায়া। মাত্র ৬৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মধ্যপ্রাচ্যে ঘটল আরও একটি নক্ষত্রের পতন। রবিবার একটি প্রকল্প উদ্বোধন করে হেলিকপ্টারে করে পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। ওই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ ৯ আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপর উদ্ধার কাজ শুরু হয়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হয় উদ্ধার কাজ। প্রায় ১৬ ঘন্টা পর সোমবার সকালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার তথ্য নিশ্চিত করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। উদ্ধারকারীরা জানায় বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় দুর্ঘটনায় হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি। রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস সহ বিশ্ব নেতারা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পর্যাপ্ত যোগান ও সংকট না থাকা সত্ত্বেও কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে উল্লেখ করে বাজার নজরদারি কঠোর করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া অটোরিকশা চালকদের জীবন ও জীবিকার কথা চিন্তা করে নিয়মতান্ত্রিকভাবে নির্দিষ্ট সড়কে অটোরিকশা চলাচলের নির্দেশনা দিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে আজ প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বেতন ভাতা নিয়ে পারিতোষিক ও বিশেষাধিকার আইন ২০২৪-এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলোর বিষয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। জানান, আগামী বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভায়। পুরস্কারের অর্থমূল্য $১ লাখ পাশাপাশি পুরস্কার বিজয়ীকে ৫০ গ্রাম ওজনের একটি মেডেলও দেয়া হবে। অটোরিকশা নিয়ে একটি ঘটনা ঘটেছে আর কি, বিভিন্নভাবে আসছে পত্রিকা, এবং অটোরিকশা চালকরা ইতিমধ্যে কিছুটা তাদের তরফ থেকে প্রতিবাদ বা তাদের তরফ থেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসছেন এবং উনি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর একটি সিদ্ধান্ত উনি দিয়েছেন, যেটা উনি বাণিজ্যমন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন, যে বাজার মনিটরিংটা থেকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন।
এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানিয়েছেন, বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্য বিবেচনায় শুধু ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা শহরে চললেও 22টি মহাসড়কে আগের মতোই ব্যাটারি চালিত রিকশা বন্ধ থাকবে। যুক্ত নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা যেহেতু প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ দিয়েছেন। চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের ওলামা লীগে জায়গা না দিতে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, বিএনপির কোনো নেতাকর্মীকে বিরোধী হিসেবে নয়, অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের অভিযোগ, বিএনপি এখন ইহুদিদের দোসরে পরিণত দল, তাদের হাতে ইসলাম ধর্ম নিরাপদ নয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উদযাপন করছে আওয়ামী ওলামা লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সংগঠনটিকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে, তবে দলের আদর্শের পরিপন্থী হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন। সত্যিকারের আলেম ওলামা দিয়ে ওলামা লীগ গঠন করতে হবে এবং কোন টাউট বটপার যারা এখানে প্রবেশ করতে না পারে। ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সাথে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলতে। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, অপরাধীদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত, সন্ত্রাসী। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেলখানা, অপরাধী ঠিকানা জেলখানা। অপরাধীরা কোন দলে নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত, তারা অগ্নিসন্ত্রাসী। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির আমলে আলেম ওলামারা সম্মান পাননি, ইসলামের জন্য দলটি কিছুই করেনি বলেও অভিযোগ তার। জনতার পক্ষে বলে নাই, ইসলামের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। হঠাৎ করে অটোরিকশা বন্ধের উদ্যোগের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানতে চান, অটোরিকশার যন্ত্রাংশ আমদানির অনুমতি বা লাইসেন্স কে দিয়েছে। এমন প্রশ্ন তুলে রিকশা শ্রমিকদের আন্দোলনের সংহতি প্রকাশ করেন রুহুল কবির রিজভী। চা শ্রমিকদের দাবি দেওয়া নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ব্যাটারি চালিত রিকশা হঠাৎ বন্ধ করে দিয়ে তাদের কষ্ট কিভাবে বুঝবেন ক্ষমতাসীনরা? যারা কোটি কোটি টাকা পাচার করেছে, তারা ব্যাটারি চালিত রিকশা চালকদের কষ্টের কথা কিভাবে বুঝবেন? দরিদ্রদের অনাহারে রেখে ক্ষমতাসীনরা নিজেরা স্বর্গে থাকবেন, তা হবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের আরব্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি। সুতরাং ওই ব্যাটারি চালিত রিকশা চালক আর ওই রিকশাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা?
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বিকেলে রাজধানীর গোপীবাগ থেকে মিছিলটি শুরু হয়। ইত্তেফাক মোড়, টিকাটুলি হয়ে গোপীবাগে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে নেতাকর্মীরা ইশরাক হোসেন সহ দলীয় নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবি করেন। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। বিক্ষোভ মিছিল থেকে ইঞ্জিনিয়ার হোসেনের মুক্তির দাবি করা হয়। বিক্ষোভ মিছিল হয়েছে যাত্রাবাড়ি থানা বিএনপিরও। তারাও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করেন। দ্বিতীয় ধাপে 157 উপজেলায় ভোটকাল। সব প্রস্তুতি শেষ নির্বাচন কমিশনের। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের 3 উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় ভোট নিতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সোমবার সকালে নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে পাঠানো হয় এসব সরঞ্জাম। এদিকে রাউজানের সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে না। একই কারণে রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে না। রংপুরের 2 উপজেলায় ভোটের উপকরণ বিতরণ করা হয়েছে। মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মালামাল সংগ্রহ করেন নির্বাচনের কর্মকর্তারা। সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় ভোট উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে কঠোর নিরাপত্তায় বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স, সিল, কালি সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলা নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে কমিশন। নগরীর সার্কিট হাউস সংলগ্ন জিমনেশিয়াম থেকে সদরের 103টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এসব সরঞ্জাম গ্রহণ করেন। প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হয় এসব সরঞ্জাম। শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় সরঞ্জাম। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব মালামাল নিয়ে যাওয়া হয় বিভিন্ন কেন্দ্রে। নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে রিটার্নিং অফিসার এসব সামগ্রী হস্তান্তর করেন। নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সদর উপজেলার ব্যালট বাক্স, ব্যাগ ও গালা সহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়। উদ্বোধন করেন রিটার্নিং অফিসার নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল। গাইবান্ধার 3 উপজেলায় 418টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয় নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে। ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং এক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে থাকবো এবং কোনো ধরনের অনিয়মকে আমরা প্রশ্রয় দিব না। সর্বোচ্চ আমরা সঠিকতা এবং নিরপেক্ষতার মধ্যে থাকবো। লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হলেও নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার পাঠানো হবে মঙ্গলবার। খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সামগ্রী। দুর্গম এলাকায় হেলিকপ্টারে নেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে আমাদেরকে এই দায়িত্বটুকু পালন করতে হবে, এর বাইরে আসলে কোনো কিছু না। এছাড়া ঠাকুরগাঁও সদর ও রানীশঙ্কৈল, জয়পুরহাট সদর ও পাঁচবিবি, বাগেরহাটের চিতলমারি, মোল্লাহাট ও ফকিরহাট, ঝালকাঠি সদর ও নলছিটি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলায় ব্যালট বাক্স, সিল সহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে যায় কেন্দ্রে কেন্দ্রে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতার কোনো কমতি নেই। সারা বিশ্বেই ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটও যাতে সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, মঙ্গলবারের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ধান কাটার মৌসুম, আবহাওয়া, বড় রাজনৈতিক দলের নির্বাচনে না আসা সহ নানা কারণে ভোট কেন্দ্রে উপস্থিতি কম হয়েছে প্রথম ধাপে। নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতার ঘাটতি নেই। তিনি আরো বলেন, ভালো প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও অনেক সময় ভোটাররা কেন্দ্রে যান না। কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে তার কোনো নিয়ম নেই, তা কমিশনের ভাবনা নেই বলেও মন্তব্য করেন মোহাম্মদ আলমগীর। আমরা আশা করব যে যেহেতু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে গত ধাপেরটা, এই ধাপেরটাও শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করি। কারণ আমাদের ওই নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এবারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন তাদের কিভাবে করলে, তাদের দায়িত্ব দিলে তারা আরো সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারবেন সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনোটাই কিন্তু এই ধরনের কোনো
মানে বিধিনিষেধ নাই যে এত পার্সেন্টেজ ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত না অথবা আমরা খুশি না এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার পড়লেই খুশি। ডলারের দরে অস্থিরতার মধ্যে দেশে রিজার্ভের গ্রাফ নামছে দ্রুত। সরকারের নানা উদ্যোগেও রিজার্ভ না বেড়ে উল্টো কমছে। একে কঠিন পরিস্থিতি বলছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশের রিজার্ভ কমে যাওয়ার দিকে নজর রাখছে বিদেশিরাও। ডলার সংকটে বিদেশিদের পাওনা পরিশোধ করতে না পারায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। ডলার সংকটে 1 বছরের বেশি সময় দেশের আমদানিকেও নিয়ন্ত্রণ করছে সরকার। এরপরে প্রতি মাসে আমদানি ব্যয় মেটাতে লাগছে $5 বিলিয়ন মতো। আর দেশে ব্যবহারযোগ্য রিজার্ভ এখন $13 বিলিয়ন ঘরে। সে হিসেবে বর্তমান রিজার্ভ দিয়ে 2.5 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অথচ প্রতিবেশী দেশ ভারত 1 বছরের বেশি আমদানি ব্যয় মেটাতে সক্ষম। আমরা সংকটজনক অবস্থায় আছি। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ আমরা শুধু এই ডাটাটা দেখছি না, পৃথিবীর সবাই যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে, বাংলাদেশ নিয়ে বিজনেস করে, ফাইন্যান্সিয়াল সেক্টর, বাইরের ব্যাংকার যারা বাংলাদেশে লোন দেয়, যারা বিভিন্ন সাপ্লায়ার্সকে সরবরাহ করে, তারা কিন্তু এই নাম্বারটাকে দেখে এবং তারা এটা নিয়ে চিন্তিত। এটা কয়েকটা কঠিন অবস্থা। আমাদের আমদানি তো এমনি আমরা অনেক সংকট পূরণ করেছি, আমদানি করতে হবে অত্যাবশ্যকীয় পণ্য, তারপর র মেটেরিয়ালস, মেশিনারি, যেগুলো, তারপর আছে জ্বালানি। রপ্তানির প্রধান খাত তৈরি পোশাকের কাঁচামাল আমদানি হয় মূলত চীন থেকে, তাই ডলার খরচের সবচেয়ে বড় জায়গাটি দেশটি। তবে দেশটি এখন ডলারের পরিবর্তে চীনা মুদ্রায় লেনদেন করতে আগ্রহী। সম্প্রতি $5 বিলিয়ন সমমূল্যের চীনা মুদ্রা ইউয়ানে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। চায়না আমাদের অন্যতম ডেভেলপমেন্ট পার্টনার এবং যেই মেগা প্রজেক্টসগুলোতে চায়না ফাইন্যান্স করছে, তারা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে প্রস্তাবনা দিয়েছিল যে এই ফাইন্যান্সিংটা তারা ইউয়ানে করতে চায়। আমাদের ডলার ক্রাইসিস, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আমাদের সরবরাহ চেইনে যেই একটা ইন্টারাপশন হচ্ছে, সেটা কিন্তু একটা সুরাহার একটা বড় আমি সুযোগ দেখতে পাচ্ছি যদি বাংলাদেশি গভর্নমেন্ট এবং ব্যবসায়ী যারা আছেন তারা ইউয়ানের যে কারেন্সি, ইউয়ান নামের যে কারেন্সিটা আছে, সেটাকে দ্রুত অ্যাডাপশনে নেন। দেশের ডলার সংকটে বিদেশিদের পেমেন্ট দিতে পারছে না সরকার। আনপেইড বিলও কিন্তু কয়েক বিলিয়ন ডলার আছে যেটা শোধ করা হয় নাই এবং সেটা ডলারেই শোধ করতে হবে। সেটার মধ্যে কি আছে? আমরা জানি বিদ্যুৎ খাতে কয়েক বিলিয়ন আছে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কয়েক বিলিয়ন আছে, সেটা তো শোধ করতে হবে। তারপরে আমরা জানি যে আমাদের এয়ারলাইন্সের ক্ষেত্রে এখানেও কয়েক হাজার কোটি টাকা অনাদায়ী রয়ে গেছে। অর্থনৈতিক স্বার্থে যে কোনো উপায়ে রিজার্ভের পরিমাণ বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মানে ইনফ্লো বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর পরিধি আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানী তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটিতে বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় তিনি এই তথ্য জানান। বলেন, BSTI এর হাতে ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় এই নির্দেশনা দেন শিল্পমন্ত্রী। তাদেরকে কাজের আরও গতি আনার তাগিদও দেন। সভায় FBCCI সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে BSTI-কে আরও আধুনিক করতে হবে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক SM ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। আমাদের ল্যাবরেটরি ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে। BSTI-এর যে পরিধি, এটা অবশ্যই বাড়াতে হবে, কারণ আমাদের সেক্টর ওয়াইজ যেভাবে বেড়ে গেছে সেই কাজগুলোকে প্রত্যেকটা জায়গায় যারা ব্যবসায়ীরা যেভাবে হ্যারাস না হয় এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যেন আমরা সব কিছু তাদেরকে সার্ভিস দিতে পারি, এটা হলো আমাদের সবচেয়ে বড় কাজ হবে। এখন আমাদের ল্যাবরেটরি ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে, প্রত্যেক জেলায়, বন্দর থেকে শুরু করে সব জায়গায় যাতে স্টক অফ না হয়। আমাদের আমদানি, আমাদের রপ্তানি কোনোটাতেই যেন লোকাল প্রোডাকশন প্রত্যেকটাই আমাদের মেজার থেকে শুরু করে কোয়ালিটি প্রত্যেকটা মেনটেন্যান্সের জন্য এর বিশাল প্রয়োজনীয়তা এবং বিশাল একটি দক্ষ কর্মবাহিনীর দরকার আছে, কর্মী বাহিনী।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। গত 19 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। নির্বাচনে নিপুণ ও মাহমুদ কলি প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মিশা ডিপজল প্যানেল। ভোট গ্রহণ শেষে 20 এপ্রিল ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল বিজয়ী হন। মাত্র 16 ভোটের ব্যবধানে হেরে যান সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। নির্বাচনের 25 দিন পর নির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট করেন নিপুণ। ক্রিকেট বিশ্বকাপের চাইতে অলিম্পিকের পদক জেতা অনেক বেশি মর্যাদার মন্তব্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। টানা চতুর্থবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ কাবাডি আয়োজন করছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। 26 মে শুরু হবে টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ সহ 12টি দল। টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে হয়েছে সংবাদ সম্মেলন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট ফুটবলের পাশাপাশি অন্য খেলাগুলোর গুরুত্ব তুলে ধরেন তিনি। মাশরাফি মনে করেন অলিম্পিকের যে কোনো ইভেন্টের যে কোনো একটি পদকের গুরুত্ব ক্রিকেটে বিশ্বকাপ জয়ের চাইতেও বড় অর্জন বলে মনে করেন তিনি। ক্রিকেট ফুটবলের বাইরে দেশের অন্য সকল খেলোয়াড়দের সুযোগ সুবিধা অনেকটাই কম। খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়াতে নিজের উদ্যোগ গ্রহণের চেয়ে মিডিয়া ও ফেডারেশনের দায়িত্ব বেশি বলে মনে করেন তিনি। এখন আমরা কয় স্টেপ তাহলে পিছিয়ে আছি। এখন আমাদের হিটে টিকলে তারপরে পদক যে কোনো তিনটার একটা আমরা পাওয়া। তো আমি বলছি এই কাজটা অনেক কঠিন, এই কাজটা এত সহজ না। তাই কিন্তু আজকে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এখন ব্রোঞ্জ পাচ্ছে, সিলভার পাওয়া শুরু করেছে, এমনকি গোল্ডও পেয়েছে। তো আজকে যদি আমরা এইখানে যদি এই পদকগুলো পাওয়ার অবস্থায় যেতে পারি, তো এইটা আমার মনে হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা বিগেস্ট নিউজ হবে এটা, যদি অলিম্পিকে আমরা কিছু করতে পারি। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে, খুব সারা পৃথিবীতে নাম হয় না। সো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু না, অথবা বাংলাদেশের জন্য এটা বিরাট কিছু হবে, কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়াবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে ভাসছে ইরান। সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মুখবার। কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে, কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রী। ঢাকায় নির্দিষ্ট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে অনুমতি। বিরোধী নয়, অপরাধী হিসেবে জেলে বিএনপির কোনো নেতা, বললেন ওবায়দুল কাদের। দরিদ্রদের অনাহারে রেখে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ বিএনপির। দ্বিতীয় ধাপে 157 উপজেলায় ভোট কাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম। ভালো প্রার্থী না থাকলে অনেক সময় ভোট দেন না ভোটাররা, বললেন ইসি আলমগীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।